গণহত্যার বিচার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো কর্মকাণ্ড করতে পারবে না আওয়ামী লীগ। সংস্কারের ওপরে নির্ভর করবে নির্বাচন। নির্বাচনের জন্য জুলাই আগস্ট যৌক্তিক সময় বলছে বিএনপি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নির্যাতনের প্রতিশোধ নেওয়ার আশা। ট্রেন চলাচল শুরু হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। নিরাপত্তা দাবিতে বরিশালের ১৬টি রুটে বাস ধর্মঘট, যাত্রী ভোগান্তি চরমে। অসম চুক্তির কারণেই বেড়া দেওয়ার সাহস পেয়েছে ভারত। সীমান্ত সম্মেলনে হবে হত্যা বন্ধ সহ অমীমাংসিত নানা বিষয়ে আলোচনা। এবার ৩ পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। টুঙ্গীর তুরাক তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পুরো ময়দান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার কঠিন বলছে সিপিডি। আস্থা ফেরাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরামর্শ। অশান্ত কঙ্গোয় আরও ৪ শান্তিরক্ষী নিহত। যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের দূতাবাসে বিক্ষুব্ধ জনতার আগুন, জাতিসংঘের উদ্বেগ। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া জ্যোতি। এবার বিস্তারিত। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে, আর বেশি চাইলে আগামী বছর জুনে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব। প্রথমেই আলোচনা করেন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে। সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত চলমান কার্ডগুলো বহাল থাকবে। আর এবার অস্থায়ী বা স্থায়ী ভিত্তিতে নয়, ৩ বছর মেয়াদী হবে অ্যাক্রিডিটেশন কার্ড। ১.৫ সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে এবং সেক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো আছে সেগুলোর কার্যকারিতা বহাল থাকবে। এ সময় আওয়ামী লীগের দেয়া নতুন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে আর তাদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই ব্যাপারে ইউনূস সরকার বদ্ধপরিকর বলেও সাফ জানিয়ে দেন তিনি। আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। এটা তো মানে আপনি কিলিংগুলো দেখেন না, আপনি ৭১টা শিশুকে তারা মেরেছে, মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? তিনি আরো বলেন, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছে তারাও এখনো পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। না, এবং ক্ষমাও চেতে হবে, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। আর নির্বাচন বিলম্ব করলে অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, সংস্কার অল্প চাইলে ডিসেম্বরে নির্বাচন, আর বেশি চাইলে পরবর্তী জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশে আর নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, ৬ মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের জন্য জুলাই আগস্ট যৌক্তিক সময় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময়ে কেউ রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করতে চাইলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে বলেও দাবি তার। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচারের সুযোগ আছে বলেও জানান তিনি। এদিকে নির্বিচারে মানুষ হত্যার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, দেশকে কার্যকরভাবে চালাতে হলে নির্বাচিত সরকার জরুরি। গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করার আহ্বানও জানান তারা। যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করছেন
তাদের গণমাধ্যমে সাংবাদিকতা করবার অধিকার নেই। যারা দালালি করেছেন তারা দালাল, তারা সাংবাদিক নন। রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্বিত করতে চাইলে জনগণের কাছে সরকারকে কারণ জানাতে হবে। যেই তারিখে ফ্যাসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন। 5ই আগস্ট যদি পারেন। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের সুযোগ আছে বলে জানান তিনি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসেবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। এদিকে রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহনাফের বাবার হাতে সহমর্মিতার বার্তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের তিনি বলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেও কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। আপনার আইন আদালত কিভাবে কাজ করছে? এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত বড়ি বসে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের ভেতরে বাইরে বিভিন্ন মহল নানাভাবে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি। বলেন, নির্যাতনকারীর বিরুদ্ধে সবাই প্রতিশোধ নিতে চায়, এটিই স্বাভাবিক। তবে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই সব নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষক যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আপনারা কেন এই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন? কেন এই যে পুড়েছেন আপনারা? অত্যাচার, নির্যাতন, জেল, জরিমানা, গায়েবী মামলা, মিথ্যে মামলা, এই যে এটার ভিতরে আপনারা পড়েছেন, কেন করেছেন? আপনারা করেছেন এ কারণেই, যেটি আমি বিশ্বাস করি, সেটি হচ্ছে একটি বিশ্বাস, একটি আদর্শকে ধারণ করেন বলি। কি সেই বিশ্বাস? সেই বিশ্বাসটি হচ্ছে দেশের মানুষ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সময় মতো স্টেশন ছেড়ে যেতে পারছে না কোনো ট্রেন। 2.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছেন যাত্রীরা। স্টেশন ম্যানেজারের দাবি, দ্রুতই স্বাভাবিক হবে ট্রেনের শিডিউল। হাসান মাহমুদের রিপোর্ট। সারিবদ্ধ যাত্রীদের চোখ স্টেশনের শিডিউল স্ক্রিনে। কখন আসবে কাঙ্ক্ষিত ট্রেনের সূচি? কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও ছাড়তে পারছে না সময় মতো। এই লিস্টে কোনো নাম দেখতেছি না এখন পর্যন্ত। এখন কতক্ষণ কি হয় আল্লাহ জানে। কি স্ট্রাইক করলো ওনারা, এত দুর্ভোগ মানুষের। এখন পর্যন্ত ট্রেন এসে পৌঁছায় নাই। এখন বলতে পারতেছি না যে কখন আমরা যা পৌঁছাবো ওখানে। শ্রমিকদের 26 ঘন্টার কর্মবিরতিতে বিপর্যয়ের মুখে ট্রেনের শিডিউল। কয়েক ঘন্টা অপেক্ষার পরও ট্রেন পাননি অনেক যাত্রী। প্ল্যাটফর্ম দেয় না, শিডিউল দিচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম দেয় না। কত সময় থাকতে হবে সেটা তো বলতে পারছি না। মঙ্গলবার শ্রমিকদের কর্মবিরতির কারণে ট্রেন ওয়াশিং ও রিফুয়েলিং না হওয়ায় ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে
এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়, ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেই জন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। তবে দ্রুত শিডিউল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা। তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এর আগে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও রেলপথ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদের কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাস ভাঙচুর ও হামলার ঘটনায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের 16টি রুটে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এদিকে বাস ডিপোতে সিএনজি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ভোলায় দুপক্ষের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাচ্ছে জেলা বাস মালিক সমিতি। ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং দুর্ব্যবহারের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশালের রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে 3 ঘন্টা বন্ধ রাখেন যান চলাচল। এই সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়। আমার এখানে আমি কালকে তাদেরকে বহুত বুঝিয়েছি যে তোমরা আগামীকালকে গাড়ি চালাও। তারা বলতেছে জি না, আপনারা যেহেতু আমাদের জীবন সিকিউরিটি, লাইফ সিকিউরিটি দিতে পারতেছেন না, আমরা আপনাদের সাথে গাড়ি চালাবো না, প্রয়োজন বোধে আপনারা চালান। আমাদের জীবন মালের জানমালের নিরাপত্তা চাই, আমরা রাস্তায় এভাবে অপমান অপদস্থ হইতে চাই না। এমন পরিস্থিতিতে ভাঙচুর হামলায় জড়িতদের বিচার ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক সংগঠন। বুধবার ভোরে শুরু হয় এই কর্মসূচি। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের 16 রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা ও ভোলা রুটের যাত্রীরা। আর এই সুযোগে তাদের পকেট কাটছে ছোট যানবাহনের চালকরা। গাড়ি কবে কখন ছাড়া হবে বা কবে ছাড়বে সেটা তারা ভালো নির্দিষ্টভাবে বলতে পারতেছে না। অনেক দুর্ভোগে পড়েছি, আমরা যেতে পারছি না, আমরা পিরোজপুরে যাব, কোনো ধরনের গাড়ি পাচ্ছি না, এখন দাঁড়িয়ে আছি। তাই বাস চলাচল খুব দ্রুত চালু করা প্রয়োজন। এদিকে মঙ্গলবার বাস ডিপোতে সিএনজি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ভোলা বাস মালিক সমিতি ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে 30 জন। এছাড়া 4টি বাস ও কয়েকটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। ঘটনার জেরে বুধবার সকালে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় তারা। খুবই দুর্ভোগ হতে হচ্ছে। এই যে বাস চললে বা সিএনজি চললে আমরা বাসে বা সিএনজিতে খুব দ্রুত যেতে পারতাম, বাট এখন অটোতে যেতে হচ্ছে, ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। বাস চলাচল বা সিএনজি চলাচল না করলে আসলে যাত্রীদেরই সমস্যা হয়, আমরা যারা সাধারণ যাত্রী তাদেরই সমস্যা, এটা আমরাও বুঝি। কিন্তু যারা বাসটা চালাবে, যারা সিএনজিটা চালাবে তাদের তো চালাতে হবে। আমরা ওনাদের সাথে কথা বলার সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ফাইন্ড আউট করতে পারলেই বুঝতে পারবো কবে চালাবে, ওনারা কবে সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পতিত সরকারের করা অসম চুক্তির কারণেই ভারত সীমান্তে বেড়া দেওয়ার সাহস পেয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, শূন্য লাইনের 150 গজের মধ্যে কাঁটা তারের বেড়া নির্মাণ, অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারত সীমানা নির্ধারণ এবং সীমান্ত রক্ষা বাহিনীর দায়িত্ব পালন বিষয়ে 4টি চুক্তি হয়, যার মধ্যে 2011 সালে করা চুক্তিটি অসম এবং এ কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণের সাহস করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এখন ওই ক্ষেত্রে ওরা যেটা বলে যে তারা
ইলিগেল কিছু বললে তা না, যেহেতু ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে ইসে 10 গ্রাম আঙ্গার পোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো, কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। আসন্ন সম্মেলনে সীমান্তে মানুষ হত্যা বন্ধে জোর দেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গে সীমান্তে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সহ 150 গজের ভেতরে কোনো কাজ করতে হলে অনুমতি নেওয়া হয় সে ব্যাপারেও গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়। মুহুরিচরে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা, ওইটা নিয়েও একটু আলোচনা হবে। আরেকটা হইল একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। তারপরে হইল সবচেয়ে একটা কিভাবে দোনো দেশের সম্পর্ক আরো ভালো হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়, এগুলি ব্যাপারে আলোচনা হবে। এছাড়া নদীসমূহের সুষম পানি বন্টন সহ ভারতীয় মিডিয়ার মিথ্যা সংবাদ প্রচার বন্ধ করতেও আলোচনা করা হবে। আলোচনায় অংশ নিয়ে সীমান্ত হত্যা বন্ধে 0 টলারেন্সের কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শুক্রবার শুরু হচ্ছে 3 পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময় প্রস্তুতি। বুধবার ইজতেমা ময়দান পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। জানান ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, পুরো এলাকা থাকবে পুলিশের নিয়ন্ত্রণে। প্রথম পক্ষ মাঠ বুঝিয়ে দেওয়ার পর দ্বিতীয় পক্ষকে ডাকা হবে। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ সময়ে জোর প্রস্তুতি চলছে ময়দান তৈরিতে। তাবলিগ জামাতের অনুসারী, সদস্য, মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বানানো হচ্ছে বাঁশ ও চটের শামিয়ানা। উত্তর পশ্চিমে তৈরি করা হয়েছে বয়ান মঞ্চ, পাশেই রয়েছে থাকার ব্যবস্থা। আমরা আজকে প্রায় 5 দিন ধরে আমরা কাজ করতেছি। আমাদের কামরাগুলো আমরা বানছি, অথবা সব সাফাই আমাদের চলতেছে। কার্যক্রমে প্রায় শেষের পথে, অল্প কিছু বাকি আছে। ইনশাল্লাহ সঠিক সময়ের মেহমান আসার আগেই ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা ময়দানের কাজ শেষ, এখন মেহমানদের অপেক্ষায় আমরা বসে আছি। বুধবার ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। জানান ইজতেমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুরো এলাকা থাকবে পুলিশের নিয়ন্ত্রণে। আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি, সবাই একই সাথে রিঅ্যাক্ট করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি। দুই পক্ষ একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দর হবে বলে আশা রাখেন আইজিপি। বলেন প্রথম পক্ষের মুসল্লিরা মাঠে বুঝিয়ে দেওয়ার পর ডাকা হবে দ্বিতীয় পক্ষকে। 31 জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত, আর 3রা ফেব্রুয়ারি শুরু হয়ে 5ই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। এই 2 পর্ব আয়োজন করছেন শুরায়ে নেজাম অর্থাৎ জুবাইরপন্থীরা। 14ই ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের পর্ব, 16ই ফেব্রুয়ারি হবে আখিরি মোনাজাত। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হওয়া আকস্মিক ঘটনা নয়, সর্বোচ্চ পর্যায়ের সমর্থন ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশের এমপি বিদেশে গিয়ে জেল খাটলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় বলেও মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার বিকেলে অ্যাপোস্টেল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাপোস্টেল কনভেনশনের সেবাটি সম্পূর্ণ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে হবে। ফলে সময় ও শ্রম সাশ্রয় হওয়ার পাশাপাশি সাশ্রয় হবে দেশের 500 থেকে 600 কোটি টাকা। সেবা কার্যক্রমটির মাধ্যমে কাগজপত্র সত্যায়নে মধ্যস্বত্বভোগী দালাল চক্রের দৌরাত্ম্য সহ বন্ধ হবে নানা ধরনের হয়রানি। ফিটা যেন একটা ন্যূনতম সীমার মধ্যে থাকে, তো এই 200 টাকার মধ্যে আমরা স্যার নির্ধারণ করে দিয়েছি, তো সেটি সবগুলো বিশ্ববিদ্যালয় মেনে নিয়েছে। এই ডিজিটাইজেশন পদ্ধতির কারণে আমরা পুরোপুরি এই
পুলিশের প্রতি যে মানুষের একটা নেগেটিভ যে একটা ধারণা বা মনোভাব, সেটি থেকে আমরা মুক্ত হব। একটা ইন্টারভেনশনের মাধ্যমে আমরা একটা মেসেজ এই সরকারের দিতে পারি সারা দেশের মানুষকে যে আমরা একটা সংস্কার এনেছি, এবং সেই ব্যবস্থাটা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হতে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতির সব সুযোগ বন্ধ করতে হবে। ব্যাংকের অর্থ চুরি আকস্মিক কোনো ঘটনা নয়, সর্বোচ্চ পর্যায়ে সমর্থন ছিল বলে জানান তিনি। সার্বিকভাবে আমরা যা করব সেটাই আমাদের ইমেজ হবে, হুট করে একটা কিছু দেওয়া হবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারে। আপনারা যে কাজটা করেছেন ছোট একটা পদক্ষেপ, এই একটা ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি ছাড়া চমৎকারভাবে জিনিসটা পার হয়ে যায়, তাহলে দেখুন শুভেচ্ছা কিন্তু সদিচ্ছা কিন্তু সবারই আছে। এছাড়া ডিজিটাল সেবা দুর্নীতির সুযোগ কমিয়ে ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। দুর্নীতি ছাড়া মাইগভ অ্যাপটি পরিচালনা করতে পারলে দেশের ভাবমূর্তি সমুন্নত হবে বলেও জানান তিনি। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেরেছে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভব না। এ সময় দীর্ঘ লাইনে থেকে হয়রানি কমাতে নেওয়া এই উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আপনাদের কাছে একটা জোরে করতালি করছি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতিতে সঙ্গীন অবস্থায় দেশের সামগ্রিক অর্থনীতি। অর্জিত হয়নি রাজস্ব লক্ষ্যমাত্রা, বেড়েছে এডিপি বহির্ভূত ব্যয়, যার ৮০% যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। মূল্যস্ফীতি চড়া, বিনিয়োগেও নেই সুখবর। এমন তথ্য তুলে ধরে সিপিডি জানিয়েছে, পরিস্থিতি উত্তরণে দ্রুত নির্বাচন সরকার দরকার। আর রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতি সংস্কার ও পুনরুদ্ধার পুরোপুরি সম্ভব নয় বলেও জানায় সিপিডি। আরও জানাচ্ছেন কায়েস রাহাত। পট পরিবর্তনের পর দেশের সামগ্রিক অর্থনৈতিক খাতে এখনো আসেনি সুবাতাস। এমন অবস্থায় সরকারি আয় ব্যয়, ব্যাংক খাতে সংস্কার, জ্বালানি সহ 7টি বিষয়ে পর্যালোচনা তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের একটা অবনমন ঘটছিল। প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে 3.7%। সরকারি ব্যয়ের মধ্যে এডিবি বহির্ভূত খাতের 80%ই ব্যয় হচ্ছে ঋণের সুদ পরিশোধে। কাটেনি বেসরকারি ও বিদেশি বিনিয়োগে স্থবিরতা। এজন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন তারা। বেসরকারি বিনিয়োগ শুরুতে বলছিলাম যে গত প্রায় 1 দশক থেকে স্থবির অবস্থায়, এবং এখানে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে গুরুত্ব দেন তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করা নির্বাচিত সরকারের দায়িত্ব। নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বিতর্কের মধ্যেও 3টি সূচকে বাংলাদেশের উত্তরণ হয়েছে, তাই সময় না বাড়িয়ে প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে। এই যুক্তিটাকে তুলে ধরা এবং যৌক্তিকভাবে এটাকে উপস্থাপন করা, এটা কিন্তু আমার মনে হয় সহজ হবে না, এবং আমাদের উচিত হবে হলো আমাদের যেসব কাজগুলো আমাদের করা দরকার 2026কে সামনে নিয়ে, এগুলোর প্রস্তুতি আমাদের নিতে হবে। ব্যাংকিং খাতে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ জাতীয় বাজেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের 2.7 গুণ বেশি। সংকট কাটাতে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ এবং বোর্ড রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ সিপিডির। ব্যাংকের বোর্ডে যোগদান করা থেকে নিষিদ্ধ করা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।